তোলাবাজি হলেই ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বার করে দেওয়া হবে, পরিষ্কার কথাবার্তা হিসেবে। এর জীবনে ওনাকে ঘুরে দাঁড়াতে হবে না, কোমর ভেঙে গেছে একদম। যে পাপ করেছেন বাকি জীবনটা ওনার প্রায়শ্চিত্ত করতে হবে। স্যার, প্রথমে সিএম নিউজ মিডিয়া আপনাদের স্বাগত জানাবো। ধন্যবাদ, নমস্কার। গত 7 তারিখ আলিপুর সার্ভে বিল্ডিং মোড় থেকে হাজরা মোড় পর্যন্ত একটি পদযাত্রা হয় হর ঘর তিরঙ্গা কর্মসূচি। এই কর্মসূচি নিয়ে কি ভাবছে রাজ্য বিজেপি? দেখুন, একটা কথা বলি, সেটা হচ্ছে এটা ভারতের স্বাধীনতার যে ৭৫ বছর, সেই ৭৫ বছর উপলক্ষে কিন্তু চালু করা হয়েছিল। গত 4 বছর ধরে এই কর্মসূচিটা চলছে, এটা 5th এডিশন। লক্ষ্য একটাই, সেটা হচ্ছে যে এই দেশে দেশপ্রেম জাগ্রত করা, আমাদের যে তিরঙ্গা পতাকা তাকে সম্মান করা, এবং তার সঙ্গে ভারতের স্বাধীনতা আন্দোলনের যে একটা দীর্ঘ এবং ঐতিহ্যমণ্ডিত ইতিহাস আছে তাকে স্মরণ করা, স্বাধীনতা আন্দোলনের যে অমর শহীদ এবং যারা সংগ্রামী তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, অর্থাৎ এর মাধ্যমে যে জাতীয়তা বোধ, সেই জাতীয়তা বোধ জাগ্রত করা। আমরা জানি যে এখন সমাজ অনেক এগিয়েছে, সমাজ মাধ্যম এসছে, সব এসছে, কিন্তু আবার এটাও ঠিক যে জাতীয়তাবোধ না থাকলে কোনো জাতি অগ্রসর হতে পারে না। নিজের জাতিকে যদি ভালো না বাসে, সে জাতির উন্নতি করবে কি করে? ফলে আগামী এই যে ৭৫ থেকে ১০০ বছর, যাকে আমরা বলছি অমৃতকাল, এই অমৃতকালে আমাদের লক্ষ্য একটাই, জাতীয়তাবোধকে জাগ্রত করা। কিন্তু দুর্ভাগ্যবশত গত ৪ বছর ধরে তৃণমূলের আমলে এই কর্মসূচিটা রাজ্য সরকার গ্রহণই করেনি। খুব স্বাভাবিক এটা, কারণ তারা তো মনে করতো, তখনকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মনে করতেন তিনি একেবারে প্রধানমন্ত্রী হয়ে গেছেন। তারা মনে করতো এটা বোধহয় বাংলাদেশের একটা অংশ, বাংলাদেশের লোকজন জয় বাংলা বলে তিনি জয় বাংলা করতেন। ফলে এগুলো বাংলাদেশে খেলা হবে স্লোগান, এখানে খেলা হবে স্লোগান হতো। এবারে প্রায় একটা বাংলাদেশের অংশ বানিয়ে ফেলেছিল। মানুষ এটা হতে দেয়নি, মানুষ ওদের উৎখাত করে ফেলে দিয়েছে এবং গোটা দলটা প্রায় উঠে যাবার উপক্রম হয়েছে। মানুষ উপযুক্ত শিক্ষা দিয়েছে। এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি এই কর্মসূচিকে সব মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে। সব মানুষের কাছে পৌঁছে দিতে গেলে ব্যাপক মানে প্রচার করতে হবে। তার জন্যে নানা কর্মসূচি নেওয়া হচ্ছে। অর্থাৎ সব মানুষ যাতে তাদের বাড়িতে একটা জাতীয় পতাকা তোলে, সেই জাতীয় পতাকার মাধ্যমে দেশের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা প্রদর্শন করে, দেশের উন্নতিতে অংশ নেয়, এগুলো ভারতীয় জনতা পার্টি নিশ্চিত করবে এবং সরকারও তার কাজ করবে। কেন্দ্রীয় সরকার যেভাবে কাজ করছে, রাজ্য সরকার সেই নির্দেশ মোতাবেক কাজ করবে। আপনি কিছুক্ষণ আগে বললেন যে আগের সরকার বিগত 4 বছর ধরে এই কর্মসূচিতে যোগদান করেনি। কি মনে হচ্ছে এইবার সরকার পরিবর্তনের পর রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কি সব মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে? আশা করা যায় করবে। ২-৪টে বামপন্থী আছে, তারা ওসব বেগরবাই করে। আর যেগুলো মানে তৃণমূল করতো সেগুলোকে বাদ দিলে তারা আসবে কিনা জানি না। তারা এলে সবচেয়ে ভালো, নিজের বাড়িতেই করুক অন্তত। বাকি সব মানুষ কিন্তু এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। এই যে কর্মসূচি তাতে অংশগ্রহণ করবে এবং তারা দেশ গঠনের কাজে অবশ্যই অংশ নেবে। তার কারণ সবার আগে দেশ। দেশের উপরে তো কিছু হতে পারে না। তাই মানুষ অংশ নেবে নিশ্চিত। ওই ২-১টা কমিউনিস্ট বা তৃণমূল সমর্থক কি করলো, বাকি দেশ তাদের কথায় গুরুত্বই দেয় না, ধর্তব্যের মধ্যেই আনে না। এই তৃণমূল সরকার পড়ে যাওয়ার পর থেকে আমরা দেখছি যে তৃণমূলের মধ্যে ভাঙন ধরেছে। এবারে দেখা যাচ্ছে যে যুব তৃণমূলের কর্মসূচি পালন কে করবে সেটা নিয়েও দড়ি টানাটানি লেগে গেছে দুই গোষ্ঠীর মধ্যে। আদেও কি তৃণমূল কংগ্রেস কখনো উঠে দাঁড়াতে পারবে বলে না, 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 কোনোদিন উঠে দাঁড়াতে পারে। তৃণমূল কংগ্রেস আদৌ আছে নাকি? তৃণমূল কংগ্রেস এখন একটা হচ্ছে কি ঋত তৃণমূল, যারা ঋতব্রত দলে ঢুকেছে। একটা কালীঘাট তৃণমূল, সেগুলো প্রায় মৃত, তাকে বলা হচ্ছে মৃত তৃণমূল। একটা অংশ হচ্ছে ধৃত তৃণমূল, সব ধরা পড়ে গেছে। ফলে তার বাইরে আর কোন তৃণমূল আছে আমি বলতে পারবো না। এমনি আছে ১০টা লোক, তার মধ্যে আবার দড়ি টানাটানি লাগিয়ে দিয়েছে। ফলে ওই যা হবার তাই হয় আর কি। ওই কিছু ফান্ডে টাকা আছে, তার জন্য মধ্যে মারপিট লেগে গেছে।
এখন সেগুলো যখন এবং সেগুলো তো আপাতত কারোর হাতে নেই, সেগুলো ফ্রিজ করা আছে। ওই জন্যই যত মারামারি। আসলে একটা কথা বলি, একটা রাজনৈতিক দলের যদি মতাদর্শ না থাকে, একটা রাজনৈতিক দলের যদি ভবিষ্যৎ কর্মসূচি না থাকে, যা আবার তাই হয়। তৃণমূল কংগ্রেস তো মতাদর্শ নেই। সেটা এসছিল সিপিএমকে টু ডিসলজ সিপিএম ফ্রম পাওয়ার। আফটার ডুইং দ্যাট তৃণমূল কংগ্রেস একটা ইডিওলজিক্যাল ক্রাইসিসে ভুগছিল। সেই ক্রাইসিসটাকে দূর করতে গেলে যেটা দরকার ছিল, একটা ইডিওলজি বানানো, বাংলার মানে বাংলার কে ভারতবর্ষের শ্রেষ্ঠ জায়গায় বসানো, উন্নতি, তার জন্য কেন্দ্রের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হতো, কেন্দ্রের বিনিয়োগ আনতে হতো। আগে একাধিক রাজ্য সরকার সেটা করেছে, যারা বিজেপি যেখানে নেই তারা করেছে। তো মমতা ব্যানার্জি কি করলেন, উনি দেখলেন সস্তায় ভোট পাওয়ার উপায় একটাই, সেটা যে বিশেষ সম্প্রদায়কে উস্কে দাও, তারা যাতে বিজেপির বিরুদ্ধে চলে যায়, দিয়ে এখানে একটা মানে ভোট ব্যাংক পলিটিক্স করো। ওইটা করতে গিয়ে উনি নিজের তো বটেই, পশ্চিমবঙ্গেরও সর্বনাশ করে দিয়েছেন। ফলে পশ্চিমবঙ্গের সর্বনাশ এখন আমরা সেটাকে গড়ে তুলছি। আমাদের তো কোনো দায় নেই মমতা ব্যানার্জিকে গড়ে তোলা, ওনাকে নিজেকে গড়ে তুলতে হবে। কিন্তু আমি বলে দিচ্ছি, রাজনীতি একজন ছাত্র হিসেবে এর জীবনে ওনাকে ঘুরে দাঁড়াতে হবে না, কোমর ভেঙে গেছে একদম। যে পাপ করেছেন বাকি জীবনটা ওনার প্রায়শ্চিত্ত করতে হবে। আপনি ধৃত তৃণমূলের কথা বললেন, ইতিমধ্যে নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে গ্রেফতার হয়েছেন তোলাবাজি এবং হুম। পোস্টপোল ভায়োলেন্সের জন্য। আচ্ছা, তোলাবাজি কে করেনি আমাকে একটু নিজে, তোমরা তো সাংবাদিকতা করছো এখন, তোমরা গোটা পশ্চিমবাংলা ঘোরো তো, তৃণমূল কংগ্রেসের মধ্যে তোলাবাজ কত, তোলাবাজ কে কে নয়, এটা একটা খুব ইন্টারেস্টিং সার্ভে হতে পারে। আমি তোমাদের দায়িত্ব দিলাম, তোমরা সার্ভেটা করো, কে তোলাবাজ কে তোলাবাজ নয়। আমি তো তোলাবাজ ছাড়া তৃণমূল খুব কম দেখেছি, দেখিনি বলে মিথ্যে কথা বলা হবে, কিন্তু খুব কম। যারা লড়াই করেছিল সিপিএম এর বিরুদ্ধে, ঘর বাড়ি তাদের কে বাজি রেখে লড়াই করেছিল, তারা কবে তৃণমূল ছেড়ে দিয়ে পালিয়ে গেছে? কারা ঢুকেছে? ওই 2011 সালে সিপিএম এর যে লোকগুলো ভেবেছিল পাবলিক ওদের পিঠের চামড়া গুটিয়ে দেবে, তারা সব ছেড়ে ছুড়ে তৃণমূলে ঢুকে গেল। আর তৃণমূলও বললো বদলা নয়, বদল চাই, তৃণমূল নিয়ে ঘর ভর্তি করতে চাই, সিপিএম নিয়ে ঘর ভর্তি করতে চাই, সেইভাবে ঘর ভর্তি করে দিল। এবং তারা এসে তাদের যে তোলাবাজির অভিজ্ঞতা ছিল, অভিজ্ঞতালব্ধ জ্ঞান, সেটা তৃণমূলকে সাপ্লাই করলো, তৃণমূল তোলাবাজির দল হয়ে গেল। তৃণমূলে আমি তো তোলাবাজ নয় এটা দেখি না, এখন তো নানা অভিযোগ। আরে কান্দির বিধায়ক অপূর্ব সরকার ডেভিড বলছে যে আমি যখন এক শীর্ষ নেতৃত্ব, মানে একদম নাম করে বলছেন যে তৎকালীন মুখ্যমন্ত্রীকে বলছি যে গরু পাচার হচ্ছে, গরু পাচার তো কমেনি, বেড়ে গেছে। তারপরে আগে নাকি ওদের 5 কোটি ঘুষ দিতে হয়, এখন 10 কোটি ঘুষ দিতে হয়। ফলে এদের তো অদ্ভুত, গোটাটা তোলাবাজদের রাজত্ব তো ছিল। আর একটা জিনিস মনে রাখবে, টপ লিডারশিপ তারা যদি চায় তাহলে কিন্তু তোলাবাজি বন্ধ করে। তৃণমূলের টপ লিডারশিপ তোলাবাজি বন্ধ করতে চায়নি, তারা হয়তো ভাগ পেত, তা তো কি করা যাবে আর। এই তৃণমূলের যারা দুর্নীতির সাথে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তারা গ্রেফতার হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন দুর্নীতিতে জিরো টলারেন্স। মানে জেলা স্তরে, ব্লক স্তরে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠে আসছে নব্য বিজেপির বিরুদ্ধেও। এর বিরুদ্ধেও কি বিজেপি সরকার একই ব্যবস্থা নেবে? ইতিমধ্যে কজনকে সাসপেন্ড করা হয়েছে জানো? অনেককে সাসপেন্ড করা হয়েছে, অনেককে শোকজ করা হয়েছে, এবং পরিষ্কার বলা হয়েছে দল থেকে বের করে দেওয়া হবে, বের করে দেওয়া হয়েছে অনেককে। সুতরাং এটা তৃণমূল নয়, এটা বিজেপি। এবং পরিষ্কার বলে দেওয়া হচ্ছে, কেউ যদি এ সমস্ত তোলাবাজি কাণ্ডে যুক্ত থাকে তাহলে তার ঠাঁই বিজেপিতে নেই। মানুষ অনেক ভরসা করে বিজেপিকে ভোট দিয়েছে, তোলাবাজি হলেই ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বার করে দেওয়া হবে, পরিষ্কার কথাবার্তা। সুতরাং জিরো টলারেন্স যা বলা হয়েছে তাই। খুচরো খাচরা যে গোলমাল হচ্ছে না তা তো বলবো না, নিশ্চয়ই, তাহলে মিথ্যা কথা বলা হবে। কারো কারো একটু অতি উৎসাহ দেখা দিয়েছে, সেগুলো অতি শিগগিরই সিধে হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। একদম ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হবে দল থেকে। ডিলিমিটেশনের পর বাড়ছে পুরসভার সংখ্যা, মানুষের কাজে আরো অগ্রগতি হওয়ার জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ বলে মনে হচ্ছে? এটা খুব ভালো প্রশ্ন করেছো, এটা আমার নিজের পড়ানোর বিষয়, সেটা হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসিত বিষয়। দেখো, লোকসভার সদস্য তিনি সবার কাছে পৌঁছতে পারেন না, বিধানসভার সদস্য তিনিও সবার কাছে পৌঁছতে পারেন না, ভার্চুয়ালি সম্ভব নয়, লক্ষ লক্ষ ইলেকটোরেট। তাহলে একদম কাছে যেটা পৌঁছয় সেটা হচ্ছে যে স্থানীয় স্বায়ত্তশাসিত ব্যবস্থা, পঞ্চায়েত বা পুরসভা, তাদের প্রতিটি মানুষকে কিন্তু তাদের করতে হয়, অ্যাটেন্ড করতে হয়। তাদের প্রত্যেক দিন কাজ হচ্ছে যাতে স্থানীয় পৌর যে পরিষেবা সেগুলো দেওয়া এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া, কারণ মানুষ প্রত্যেকেই এই প্রতিনিধিদের কাছে তাদের উপর নির্ভর করে বসে থাকে। কলকাতা পুরসভায় অনেকদিন ধরে মানে সিট বাড়ানো হয়নি, 144টা ছিল, কিন্তু কলকাতায় জনসংখ্যা বেড়েছে, নতুন ফ্ল্যাট হচ্ছে, প্রচুর মানুষ আসছে, ফলে তাদের পৌর পরিষেবা দেওয়া একটা নতুন চ্যালেঞ্জ হচ্ছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে গিয়ে রাজ্য সরকার
ডিলিমিটেশনের আশ্রয় নিয়েছে এবং 144-এর জায়গায় ওটা 200 পেরিয়ে সম্ভবত 209 বা এরকম কিছু একটা, তাই তো? 209টা আসন করা হয়েছে। এতে হবে কি, এরিয়া ছোট হবে এবং যারা মানে পুরো প্রতিনিধি হবেন তারা আরো ভালোভাবে অ্যাটেন্ড করতে পারবেন। নিঃসন্দেহে এটা খুব ভালো পদক্ষেপ। হাওড়াতেও সংখ্যাটা বাড়ানো হয়েছে, অন্যান্য জায়গাতেও ডিলিমিটেশনের প্রয়োজন থাকলে বাড়বে। তো সব মিলিয়ে এটা খুবই ভালো পদক্ষেপ। এতদিন ধরে আমরা দেখে এসেছি যে অভিষেক ব্যানার্জির পিএ সুমিত রায় বিভিন্ন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এবং তাকে এতদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে তিনি আজ বেরিয়ে এসে ভবানী ভবনে হাজিরা দিলেন। মানে তিনি কি আত্মসমর্পণ করতে চাইলেন কোনো না কোনো ভাবে, নাকি তিনি যে রক্ষা কবচ পেয়েছেন তারপরেই তিনি এসে? দেখো, একটা কথা বলি, ওই তৃণমূল একেবারে মণিমুক্তগুলো সব তো বেছে বেছে এনেছিল, ফলে সেই রকম একজন মণিমুক্ত এই সুমিত রায়। এখন সুমিত রায় তিনি তো একটা প্যারালাল, তৃণমূলের সবাই প্যারালাল শাসন চালাতো, সুমিত রায় প্যারালাল শাসন চালাতেন, কারণ তিনি আবার ভাইপোর ঘনিষ্ঠ, ভাইপোর আত্মসহায়ক না কি সব সহায়ক আমি জানি না, কিসের সহায়ক ছিলেন সেটা ভবিষ্যতে বোঝা যাবে। ফলে এতদিন তিনি আড়ালে ছিলেন, এবারে তিনি প্রকাশ্যে এসছেন, এবার তাকে বলতেই হবে তিনি কোথা থেকে এই সমস্ত করলেন বা অন্যান্য যে অভিযোগগুলো উঠেছে তার বিরুদ্ধে সেই অভিযোগে জবাব দিতে হবে। তিনি আশা করি পুলিশের সঙ্গে সহযোগিতা করবেন, তা নইলে আদালত রয়েছে, যারা তাকে আগাম জামিন দিয়েছে তারা বুঝবে যে যদি সহযোগিতা না করেন তাহলে কি করা উচিত, নিঃসন্দেহে আদালত বুঝবে। এই সুপ্রিম কোর্টের তরফ থেকে রক্ষা কবচ পাওয়ার জন্যই কি তিনি তাহলে আজকে আত্মপ্রকাশ করলেন? ব্যাপারটা তো তাই মনে হচ্ছে। তাহলে একদিন তিনি করেননি কেন? এত ভয় কেন? কোথা থেকে হাওয়া হয়ে গিয়েছিলেন, পালিয়ে গিয়েছিলেন? সেগুলো খোলসা করুন। আমি শুধু একটাই কথা বলবো যে কেন নিজের জীবনকে নষ্ট করছেন? যা ঘটেছে বলে দিন না পুলিশকে, সত্যি কথা বলে দিন। কে অন্যায় করেছে, আপনি কতটা সহযোগিতা করেছেন। সত্যির চেয়ে বড় সত্যি তো কিছু নেই, সত্যি মেনে নিন। সত্যটাই চিরসত্য। সুতরাং আপনি যা করেছেন মেনে নিন, দেখবেন হয়তো কিছুটা হলেও রেহাই পেতে পারেন। তা নইলে কঠোর সাজা অপেক্ষা করে আছে। ক্রাইম নেভার পেজ। বলে দিন কি অন্যায় করেছেন, মানুষ জানুক। এই যে সিআইডির যে তদন্ত চলছে, এই তদন্তে কি এই যে সুমিত রায়ের পাশাপাশি অভিষেক ব্যানার্জিরও কোনো এমন কোনো প্রমাণ পাওয়া যাবে তার বিরুদ্ধে? একটা কথা বলি, রাজ্যের পুলিশ প্রশাসনকে তো প্রথমে সিপিএম তারপর তৃণমূল একেবারে কানাখড়া করে ছেড়ে দিয়েছিল। তাদের একটাই কাজ ছিল, এই ভাইপোটাকে 100-200 গাড়ি নিয়ে পাহারা দেওয়া। কি তার এমন থ্রেট পারসেপশন ছিল আমি বলতে পারবো না, কিন্তু পাহারা দেওয়াটা চলতো। তার বাড়ির সামনে গাড়ি চলতে দেওয়া হতো না। সে যেন একদম মানে ব্রিটেনের মহারাজার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, তাকে এতটা সিকিউরিটি দেওয়া হতো। যাকে এখন নতুন পরিস্থিতিতে সিকিউরিটি বন্ধ হয়েছে, আমাদের টাকাগুলো একটু কমেছে। এখন যেটা দরকার সেটা হচ্ছে যে পুলিশ প্রশাসনকে আরো বেশি দক্ষ করে গড়ে তোলা। একসময় পশ্চিমবঙ্গ পুলিশের ব্যাপক নাম ছিল, আর কলকাতা পুলিশকে তো স্কটল্যান্ড ইয়ার্ড বলতো। নতুন সরকার সেদিকেই নিয়ে যাচ্ছে, চাইছে যাতে কলকাতা পুলিশ তার যে স্কিল, তার যে যোগ্যতা সেই অনুযায়ী কাজ করে এবং আগামীতে যাতে তারা এই অপরাধ দমনে সঠিক ভূমিকা পালন করে। কি অপরাধ হয়েছে সেটা জানার দরকার। ফলে কলকাতা পুলিশ বা তার গোয়েন্দা বিভাগ তাদের যে আগের যে স্কিল সেগুলো তারা দেখাবে আশা করছি, এবং যারা অন্যায় করেছে সে যে ভাইপো ভাইঝি যেই অন্যায় করুক না কেন সব কটাকে ধরবে। এ নিয়ে এটা আমাদের একটা আশার জায়গা আছে। আশা করি পুলিশ সেই আশা পূরণ করবে। শেষ একটা প্রশ্ন করব, অন্নপূর্ণা যোজনা এটা নিয়ে সাধারণ মানুষের মনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। অনেকে আবেদন করেছে, তারা টাকা পায়নি, বা অনেকে নানা কারণে আবেদন করতে পারেনি, কিন্তু এখন আর নতুন করে আবেদন করা যাচ্ছে না। সম্পূর্ণ বিষয়টা যদি একটু সহজ করে বলে দেন। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন একটু অপেক্ষা করছে, 17 তারিখের দিকে নজর রাখুন। 17 তারিখ তো বলেছেন। আর যারা অ্যাপ্লাই করেনি ভবিষ্যতে তারা কি করবে সে নিয়ে সরকার নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে। যোগ্য কেউ বাদ যাবে না। এখন খুঁজে দেখা হচ্ছে, বিজয় নাম করে মানে বিজয়া নাম করে বিজয় টাকা তুলে নিয়ে পালিয়েছে, কমলার নাম করে হয়তো কমল টাকা তুলে নিয়ে পালিয়েছে। এগুলো তো ঘটেছে। লক্ষ লক্ষ 21 না 22 লক্ষ এরকম নাম পাওয়া গেছে। তাহলে দীর্ঘদিন ধরে টাকা, সরকারি টাকা, তোমার আমার কষ্টের টাকা তুলে নিয়ে চলে গেছে। সেগুলোকে ধরার দরকার, সেগুলোকে বাদ দেওয়া হয়েছে। যাদের পাওয়ার কথা নয় তারা অনেকে পেয়েছে। আস্তে আস্তে সেগুলোকে আমরা দূর করব এবং সত্যি যারা যোগ্য তারা লক্ষ্মী মানে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, আর যারা অযোগ্য তাদের নাম বাদ যাবে। এটা আমরা নিশ্চিত করে বলতে পারি। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।